এটা রাষ্ট্রদ্রোহিতার সামিল, যে জুলাই সনদ নামক আরেকটি নাটক মঞ্চায়নের চেষ্টা করছে বা করা হবে, কারণ তাদের হাতে অস্ত্র রয়েছে, আমরা তো নিরস্ত্র। এবং আপনারা যারা এখন শুনছেন, দয়া করে আমাদের এই লাইভটুকু একটু শেয়ার করে দেবেন। তারপর সেটা আবার এটাও বলা হয়েছে যে উনি বলেছেন যে 25শে মার্চ 1971 সনে, পঁচিশে পঁচিশে মার্চ রাতে ঢাকায় যখন আমরা যেটাকে বলি কাল রাত্রি, বা ঢাকাতে যখন মানুষ হত্যায়, বাঙালি হত্যায়, বাঙালি ছাত্র হত্যায় মেতে ওঠে পাকিস্তানি সেনাবাহিনী, ঠিক তখন ইয়াহিয়া খান সেখানে আহ, ক্ষমতা, মানে প্রেসিডেন্ট হিসাবে উনি ক্ষমতা দখল করেন। and পরবর্তীতে কি উনার প্রেসিডেন্সিয়াল ক্ষমতা বলে এই ধরনের একটি সনদের কথা তখন শোনা গিয়েছিল বা তখন ছিল। উনি সেটারও উল্লেখ করে বলেন যে সেই ইয়াহিয়া খানের আম, যদি উদ্ধৃতি যদি হয়, বা আমরা সেটাকে সামনে রেখে যদি বাংলাদেশে এই ধরনের কিছু হয়, তাহলে আমাদের ডাইরেক্ট বলে দিলেই হয় যে আমরা যে 71 সনের যুদ্ধ যেটা ছিল, এটা আমরা ঠিক করিনি, আমরা পাকিস্তানের অংশ। উনি কিন্তু এই কথাগুলো বলছেন, আমি মনোযোগ সহকারে শুনছিলাম। আহ, বিষয়টা হলো যে বাংলাদেশের ইতিহাসকে যারা অস্বীকার করছেন, তাদের মাঝে আমি নাম বলে, আমি এবং আপনার মুখ থেকে অনেকের নামই আমরা উচ্চারণ করি না, কারণ তাতে করে তারা আরো বেশি মর্যাদাশীল হয়ে দাঁড়ান। এই যে বিষয়গুলো যারা বলতে পারি বগ ধার্মিক, অর্ধশিক্ষিত, চাঁড়াল চণ্ডাল সকল, যদিও যদিও আমি আমাদের প্রাচীন ভারতের যে কাস্ট সিস্টেম সেটাকে ঘৃণা করি বলতে পারি, কিন্তু তারপরেও আমি কিন্তু সেই জাতকে বা সেই নিচু জাতকে মেনশন না করে বলছি যে একজনের চরিত্রের কথা বলছি। এই সকল মানুষেরা যখন বাংলাদেশের বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম ভৌগোলিক স্বাধীনতা, একটি রাষ্ট্র, স্বাধীন একটি রাষ্ট্র যার পতাকা আছে, টাকা আছে, সেনাবাহিনী আছে, পৃথিবীর প্রায় সকল দেশের স্বীকৃতি আছে, জাতিসংঘের মেম্বার, সেই দেশের ভিতরে একটি রাজনৈতিক, আমি বলবো যে প্রতিটা বিষয়ই যখন আমরা একটা বিষয় আমি গ্রহণ করি, সেটা সার্বিকভাবে জন্ম থেকেই গ্রহণ করি, আজীবন গ্রহণ করবো আমৃত্যু নতুনত্বকে। রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে বলে গেছেন যে অর্পি নবীনের শিরে মুকুট রতন, ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন। আমি এই রবীন্দ্রনাথের এই এই বিষয়টাকে আমি ধারণ করি। কিন্তু এর অর্থ এই নয় যে ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন, বঙ্গবন্ধু চিরপুরাতন নন। না। বঙ্গবন্ধুর প্রতিটি শব্দ, প্রতিটি কাজ, প্রতিটি কথা, স্বাতিমার্চের ভাষণ, তোমাদের যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এটা আজ মানে যতদিন বাঙালিত্ব থাকবে, যতদিন বাঙালি জীবিত থাকবে, ততদিন এটা হলো সমসাময়িক, এটা চলমান বর্তমান। অতএব ফিরে যাও কুণ্ঠাহীন চিরপুরাতন, আমি বলতে চাই সেই সকল ব্যক্তিদেরকে যাদেরকে জীবনে কখনো হাসি তাদের মুখে দেখা যায়নি, কিন্তু এখন তারা কি ধরনের কি ধরনের অশ্লীল, আমি শব্দগুলো খুঁজে পাচ্ছি না আজকে হঠাৎ করে, মানে আসলে বিষয়গুলো হলো কি, আমরা তো অভ্যস্ত নয় মানুষকে এই ধরনের বীভৎস শব্দগুলো ব্যবহার করার জন্য। অতএব সেই জন্য খুঁজে পাচ্ছি না যে ডক্টর ইউনূস উনি যখন হাসি দেন, তখন আসলেই কি ওনার হাসিটা হাসির মতন ফুটে ওঠে? নিশ্চয়ই নয়। হ্যাঁ, অতএব এই মানুষগুলোকে ফিরে যেতে হবে। কুণ্ঠাহীন তারা, তাদের তাদের কোনো বিকার নেই। তারা 71-এর একটি ভৌগোলিক স্বাধীনতা অর্জনের জন্য বাঙালি জাতির ইতিহাসের সর্বপ্রথম এবং আজ পর্যন্ত সর্বশেষ বাঙালি, যার ডাকে আপামর বাঙালি মানে আমি বলবো ধর্মীয় ভেদাভেদ ভুলে, রাজনৈতিক ভেদাভেদ ভুলে তারা দেশকে স্বাধীন করার জন্য ঝাঁপিয়ে পড়েছিল। এবং 71-এর 16ই ডিসেম্বর আমরা স্বাধীনতা লাভ করি, 30 লক্ষ বাঙালির প্রাণের বিনিময়ে, 2 লক্ষাধিক মা বোনের ইজ্জতের বিনিময়ে। সেই ইতিহাসকে বাতিল করে দেওয়ার যে প্রচেষ্টায় লিপ্ত বা মগ্ন, বা যে 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 বিষয়ে আপনি বলছেন তথাকথিত জুলাই সনদ, এটা এটা নিয়ে
হ্যাঁ, যেহেতু রাজনৈতিক প্রেক্ষাপটে এখন বাংলাদেশ বেদখল হয়ে আছে, সেই পুরানো শকুনের দখলে আছে, ঠিক সেই কারণেই আমাদের আলোচনা করতে হবে। আমরা জানি ম্যানিফেস্টো শব্দটা, আমরা জানি ম্যানিফেস্টো। ম্যানিফেস্ট একটি পার্টি বা রাজনৈতিক, হ্যাঁ, আমি যখন ভাতের দোকান খুলবো তখন অবশ্যই তো ভাত বিক্রি করব। রাজনৈতিক পার্টি যখন করবে, তারা রাজনীতি করবে ক্ষমতায় যাওয়ার জন্য, তারা ম্যানিফেস্টো দিবে, জনগণকে দিবে। হুম। তারা মেটিকুলাসলি ডিজাইন করে সম্পূর্ণ মিথ্যা কথা বলে যে বাংলাদেশে 2018 সন থেকে কোনো কোটা ছিল না, আলটিমেটলি এটা তৎকালীন মানে যিনি এখন বাংলাদেশ বর্তমান আর্মির পুশ করাতে বা প্রেসারে বা যে কোনো উপায়ে উনি এখন ভারতে অবস্থান করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সনে তিনি প্রধানমন্ত্রী হিসাবে সেটা বাতিল করে দেন। অতএব বাংলাদেশে কোনো কোর্ট আর ছিল না। এখন অনেকেই আমাদের কথা শুনে বলবেন যে আপনার কথা তো সত্য নয়, তাহলে কোর্ট কাচারি। হ্যাঁ, কোর্টে যখন বিচারাধীন তখন তো এটা প্রচলিত নয়, এটা তো এখনো আসেনি আইন ব্যাক হয়ে। অতএব এই ধরনের একটি মিথ্যা বিষয়কে সামনে এনে আমরা যে কাজটুকু ঘটনাটা ঘটানো হলো, সেখানে তো বলা হয়নি যে আমাদের ভবিষ্যৎ পরিকল্পনা বাংলাদেশের একাত্তরকে অস্বীকার করা, আমরা নতুন সংবিধান প্রণয়ন করব, আমরা স্বাধীনতার ঘোষণাকে অস্বীকার করব, আমরা জাতির জনককে অস্বীকার করব। এই ম্যানিফেস্টো তো আমাদের সামনে ছিল না, জনগণের সামনে ছিল না। অতএব আপনারা মিথ্যা কথা বলে আমি সম্পূর্ণ মেটিকুলাসলি ডিজাইন করে আম, যেটাকে বলে ইমোশনাল ব্ল্যাকমেইলিং করে, এবং বাংলাদেশের অনেককেই টাকা দিয়ে ডলার দিয়ে তাদেরকে সামনে এনে, এমনকি আজকে তো তাজুল যে 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 আইনজীবী বা প্রসিকিউটর, প্রধান প্রসিকিউটর, উনি তো নিজেই বলেন যে আর্মিরা গুলি করতে বাধ্য হয়েছে তাদের জীবন রক্ষার্থে। হুম। কাদের বিরুদ্ধে গুলি করেছিল? প্রায় সেটার উত্তর তো দিচ্ছেন না। তার মানে দিচ্ছেন না। পুলিশকে হত্যা করেছেন আপনারা, ছাত্রদেরকে হত্যা করেছেন এই আর্মি। অতএব এই সার্বিক বিষয়টা তো আগে আসেনি ম্যানিফেস্টো হিসাবে। অতএব রাজনৈতিক দল, এমনকি জামায়াতে ইসলামী, যাকে আমি রাজনৈতিক দল হিসাবে শুধু অস্বীকার করি না, রাজনৈতিক দল হিসাবে তার অবস্থান বাংলাদেশে আমি সব সময়ের জন্য নিষিদ্ধ চাই, তাদেরও একটা ম্যানিফেস্টো আছে, তাদেরও রাজনৈতিক ঘোষণা আছে, তাদের এটাও আপনি পড়ে দেখতে পারেন যে তারা কি চায়। কিন্তু এই যারা এখানে মেটিকুলাসলি ডিজাইন করে ইউনুসের টাকা এবং ইউনুসের বাবাদের টাকায়, ইউনুসের পিছনে যারা, তাদের টাকায় দেশ দখল করে, এখন আপনি বলবেন যে আমাদের ম্যানিফেস্টো আছে। আমরা হয়তোবা নিরস্ত্র, আমরা একাত্তরেও নিরস্ত্র ছিলাম, আমাদের উপর ঝাঁপিয়ে পড়েছিল সশস্ত্র বাহিনী। আমরা 16ই জুলাই গোপালগঞ্জে নিরস্ত্র ছিলাম, আমাদের উপরে সরাসরি লাইভে দেখেছি গুলি করার আদেশ এবং হত্যা করা। আমরা এখনো ভেসে আছি এবং ভেসে থাকব এই কারণে যে এই জুলাই সনদ নামক যে ইতিহাস বিকৃতির যে প্রচেষ্টা এবং তাদের বিকৃত হাসি গত 24 ঘন্টায় যা দেখা যাচ্ছে, এবং বাংলাদেশের সর্বোচ্চ পবিত্রতম স্থান আমাদের সংসদ ভবনের মাঠে বা সামনে, বা যে সেখানে তারা যে আরেকটি নাটকের যে মঞ্চায়ন করার চেষ্টা করছে, সেটা আমরা দেখব। কিন্তু তার অর্থ এই নয় 18 কোটি মানুষ এটাকে মেনে নিচ্ছে। আমরা হ্যাঁ। ইতিমধ্যে জানি, আপনি হয়তো বা এটার জন্য অপেক্ষা করছেন আমার বলার জন্য, যে আমি জানি যে কি ইতিমধ্যে তাদের ভিতরেই একতা একতা নেই। বাংলাদেশের জন্মলগ্ন থেকে বাংলাদেশে প্রায়, মানে প্রায় বলছি এই জন্যে যে 5% বাঙালি, বাংলাদেশের মানুষ, তারা বাংলাদেশের জন্মের বিরোধিতা করেছিল। সেই পার্সেন্টেজ 5টা কিন্তু এখনো আছে, কিন্তু 7.5 কোটির 5% আজকের 18 কোটির 5% ডিফারেন্ট নাম্বার। ডিফারেন্ট নাম্বার। রাইট। এই এই কিন্তু তারা সংখ্যায় বেশি হলেও তাদের, আমাদের যে প্রপোর্শনাল, তারা বাড়েনি। কিন্তু আমাদের মাঝে কিছু মানুষ রয়ে গেছে যারা বাংলাদেশকে ভালোবাসে, 85% অফ 95%, যে যারা কোনো আমরা ভালো সরকার, জামায়াতে ইসলামী ছাড়া, দেশ বিরোধী ছাড়া সরকারে কে আছে উই ডোন্ট কেয়ার,
আমরা ভালো আছি কিনা, এই সরকার আমাদেরকে আমাদেরকে নিরাপদে রাখছে কিনা। ভাতের চেয়ে বড় কথা হলো নিরাপত্তা। তার বাড়িতে শিশু সন্তান থাকে, তার বাড়িতে মানে বাংলাদেশ কিন্তু, আমরা যত ভাবি আমরা বলি না কেন, বাঙালি নৃতাত্ত্বিক ভাবেই হলো ঘরকোনা। এবং আমাদেরকে সারা সমস্ত পৃথিবীর যত পরিব্রাজক এসেছে তারা দেখেছে যে আমরা ঘরকোনা এবং বাইরের মানুষকে আপ্যায়ন করি, যেটা আমাদের সনাতনী ধর্ম বা সনাতনী কালচারের একটা বিরাট বিরাট বিশেষ অংশ। সেখান থেকে এই যে নিরাপত্তার কথাটা, নিরাপত্তাহীনতা যখন হয় বাংলাদেশের মানুষের, তখন কিন্তু তারা ফুঁসে ওঠে। খাবারের জন্য বাঙালি ফুঁসে ওঠেনি, কখনো ফুঁসে ওঠেনি। যখন তার ঘর আক্রমণ হয়, যখন তার বাড়ি আক্রমণ হয়, শিশু আক্রমণ হয়, নারী আক্রমণ হয়, তার বাবাকে হত্যা করে দেয়, তখনই এই এই যে জুলাই সনদের কথা বলা হচ্ছে যে কারা সাইন করবে কি করবে না, এই রাজনৈতিক দলগুলোর প্রতি আমার আসলে করুণা হয়। কি জন্য করুণা হয়? যে যে বিষয়টুকু, হ্যাঁ অবশ্যই আমরা আমরা যদি অ্যানালাইসিস করি, আমাদের বলতে হবে যে 2009 সনের বা 8 সনের নির্বাচনের পরে আজ পর্যন্ত 2000 মানে আজ পর্যন্ত বাংলাদেশে নির্বাচিত হলো আওয়ামী লীগ সরকার, এখনো পর্যন্ত নির্বাচিত আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকারকে অনির্বাচিত সরকার বা নির্বাচনের বাইরে, এই শব্দটা আবারও ব্যবহার করতে হবে, মেটিকুলাসলি ডিজাইন করে তাদেরকে ক্ষমতাচ্যুত করা হয়, কোনো রাজনৈতিক ম্যানিফেস্টো দিয়ে নয়। তাহলে আমি বাংলাদেশের সকল রাজনৈতিক আহ, দলের নেতৃবৃন্দকে করুণা কেন করুণা কেন প্রকাশ করছি সেটা বলছি, আপনারা কি এটা জিজ্ঞেস করেছেন নিজেদেরকে যে আমরা কিসের জুলাই সনদের কথা বলছি, কিসের এক্স্যাক্টলি। সনদ হবে, আপনারা কি কারণে এটার এটার অংশ হবেন? আরেকটা লজ্জার কথা বলি, আমি যখন আইনজীবী, জি। তখন শায়লা আহমেদ লোপা, আপনি যদি আমাকে আইনের জন্য পরামর্শ দেওয়ার জন্য আপনি যদি আমার প্রধান হয়ে বসেন, এটা আমার জন্য লজ্জাস্কর হবে না? আপনারা রাজনীতি করেছেন, রাজনৈতিক দল আছে, আপনাদের ম্যানিফেস্টো আছে, কিন্তু আপনাদের উপরে জগদ্দল পাথরের ন্যায় একজন অরাজনৈতিক বাংলাদেশের বাঙালির ব্যাপারে সুদের ব্যবসায়ী, আমি বলি যিনি যিনি একজন ব্যাংকার, এবং ব্যাংকিং মানেই হলো সুদের ব্যবসা, সেটা না, এটার অন্য কোনো অর্থ নয়। অথচ ওনার সুদ বোধহয় 50 to 100% or সামথিং লাইক দ্যাট। সেই একজন অরাজনৈতিক ব্যবসায়ী আপনাদের উপর বসে আপনাদেরকে বলছে আসেন জুলাই সনদ সাইন করি। এটা কি আপনাদের জন্য লজ্জাস্কর নয়? আমি আমি সমস্ত রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করব, অবশ্যই এটা যারা আপনাদের এটার অংশীদার আর কি। যারা এটা অংশীদার, যারা হুম। এটা যাদেরকে ওনারা ইনভাইট করে নিয়ে যাচ্ছেন, পৃথিবীর সমস্ত গণমাধ্যম এবং সামাজিক মাধ্যমে আপনি দেখতে পাবেন যে ডক্টর ইউনূসের সরকারকে তারা একচ্ছত্ব একদম বলে যাচ্ছে যে এই সরকার, সে একটা মেটিকুলাসলি ডিজাইন কিছু ছাত্র নামধারী গুন্ডাদের এবং উগ্র মুসলিমবাদী উগ্র ইসলামী দলগুলোর সাপোর্টে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সাপোর্টে তারা ক্ষমতাসীন আছেন, এবং সেখানে কোনো ধরনের গণতান্ত্রিক চর্চা হচ্ছে না। যেটা যদি 14 মাসের গণতন্ত্র, এই 14 মাসের ইতিহাসকে গত 14 বছরের ইতিহাসের সাথে তুলনা করা যায়, তাহলে তা বলা যাবে যে গত 14 বছরে ছিল গণতন্ত্রের একদম ফসল বাংলাদেশে। কারণ কোনো নির্বাচনে কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ ছিল না, কোনো নিষিদ্ধ ছিল না। রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ ছিল না। না। হ্যাঁ, অতএব সেখানে অনেক আলোচনা আছে। এটা যখন এখন যুদ্ধ অবস্থা, যুদ্ধ পরবর্তী অবস্থায় আমরা অবশ্যই আলোচনা করতে পারবো যে কেন এই যেটাকে লেভেল ইয়ে ফিল্ড তৈরি করার জন্য কেন, লেভেল প্লেইং ফিল্ড। লেভেল প্লেইং ফিল্ড তৈরি করার জন্য সরকার কেন নিয়ে সহযোগিতা করলেন না, সেসব বিষয় নিয়ে আমরা অনেক কিছু আলাপ করতে পারবো। কিন্তু বাস্তবতাটার কথা বলি, কিন্তু 18 চোদ্দ সালের মাসে নির্বাচনে তো এসছিল। এসেছিলেন, হ্যাঁ, জি। ডক্টর কামাল হোসেনের না, নেতৃত্বে। ইয়েও তো কিন্তু এসছিলেন, ওই যে বিএনপির পা তো বোধহয় এমপিও ছিলেন। ওই যে একটা, হ্যাঁ, আমি আমি জানি ব্যারিস্টার এই যে ভদ্রমহিলা, রুমিন হ্যাঁ, ফারহানা, নামটা ব্যারিস্টার রুমিন রুমিন ফারহানা। রুমিন আরো ফারহানা কারা কারা ছিলেন, যেন এমন ছিল, যেমন এমনকি অনেকের পাশ দলেরই করে ছিল।
জি। এমনকি পাশ করেছিলেন তো এই বিএনপির মহাসচিব বিয়া থেকে হুম। কি জানি কয় ঠাকুরগাঁ থেকে, যেহেতু উনি শপথ করতে দেরি করেন তার জন্য উনি ওনার পদ হারান। কিন্তু সেসব বিষয় নয়, বিষয়টা হলো একটা রাজনৈতিক দলের যেখানে 5 কোটি শুধু সাধারণ মেম্বারই রয়ে গেছে, তাকে অস্বীকার করে বাংলাদেশে আপনারা জুলাই সনদ করবেন। আমি রাজনৈতিক ব্যক্তিত্ব বা ব্যক্তিত্ব বলছি, রাজনৈতিক দল যে সকলগুলো এই জুলাই সনদের সাথে আপনারা তথাকথিত ঐক্য মত কমিশনে গিয়েছেন, আপনাদের নিজেদের প্রতি আপনারা করুণা করুন, আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন আপনারা। এটা বাংলাদেশ স্বাধীন, বাংলাদেশের সংবিধান রয়ে গেছে। অতএব যারা, স্পেশালি আপনি যখন বলছেন এনসিপির কথা, এনসিপি প্রোডাক্ট অফ দিস মেটিকুলাসলি ডিজাইনড সো কল্ড রেভুলেশন। তাহলে তারা কোন খেলা খেলে? তারা 16ই জুলাই গেল গোপালগঞ্জে, সেখানে গিয়ে সরকারি বাহিনী দিয়ে গণহত্যা করানো হলো। তারা বাংলাদেশের সব মব কিলিং এর তারা হলো মাস্টার মাইন্ড। তাহলে তারা এর আগের জুলাই সনদ নিয়ে যে কথা হলো, সেখানেও তারা সেদিন তারা সেখানে অংশগ্রহণ না করে কক্সেস বাজারে গেলেন এবং সেখানে নাকি পিটার হাসের সাথে মিটিং টিটিং বহু কথা, আমরা ভিডিও যা দেখেছি পিটার হাসের সাথে দেখা যায়নি। কিন্তু আজকে আবার সেই একই দল, তাদেরই গুরু, তাদেরই বাপ, তাদের নিয়োগকৃত ডক্টর ইউনূস যেখানে মায়া কান্না করছেন যে আসেন আমরা সকলে মিলে আজকে সাইন করবো, এটা আবার নির্দেশ দিয়েছেন। শুন, আমি এখানে একটা তথ্য, মানে কি ধরনের অ্যাকশন হতে পৃথিবীর যে কোনো রাষ্ট্রের, যখন রাষ্ট্রের এক্সিকিউটিভ প্রধান কোনো কথা বলেন, সেটা নিয়ে আহ, সমস্ত জায়গায় ঢেউ উঠে। ঢেউ ওঠার কারণটা নয়, ঢেউ উঠে কিরকম আমি বলি। গত সপ্তাহে আমেরিকান প্রেসিডেন্ট বললেন সকালবেলায় যে চায়নার সাথে আমাদের সভা ক্যান্সেল এবং চায়নার উপর 100% ট্যারিফ বসানো হবে। ওকে। পৃথিবী, হ্যাঁ, ওই ওই সাথে সাথেই কিন্তু সারা বিশ্বব্যাপী স্টক মার্কেট ক্রাশ করে, বিরাট ক্রাশ করে, যেটা থেকে এখনো রিকভারি করতে পারেনি। আমি আরেকটা উদাহরণ দিই। রুয়ান্ডাতে যে গণহত্যা হয়, সেই হুম। গণহত্যার মূল কারণটা ছিল প্রেসিডেন্ট সাহেব তখন বললেন তুৎসি, অথবা আমি যদি ভুল না করি তুৎসি বা আরেকজনকে হুতি, এর কোনো একটা হুম। দল, হুম। কোনো একটা গ্রুপ, যে তারা এই দেশের হতে পারে না, তারা এই দেশের কি বলবো না, এরা নাগরিক এরা নন। নাগরিক নন শব্দটা বলেন নেই, বলছেন যে এরা অচ্ছুত, ওরা গরিব, ওরা এই সমাজের অংশ হতে পারে না। হুম। এই কথাতে 3 মাসে 10 লক্ষাধিক মানুষের মৃত্যু ঘটে। সেটা গণহত্যা, কারণ তার যুদ্ধ বেঁচে যায়। আর এই ডক্টর ইউনূস বাংলাদেশে ক্ষমতা নেওয়ার পর কতবার বলেছেন তোমার গ্রামেও তোমার পড়শি আছে যে তথাকথিত এর কথা, ফ্যাসিস্টের যে দোসর। ফ্যাসিস্ট আছে, ফ্যাসিস্ট। তাদেরকে নির্মূল করা। দেখেন প্রেসে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সমমর্যাদার উপদেষ্টাদের প্রধান, তিনি জনগণকে বলছেন ঠিক ইয়ের মতন করার জন্যে, গৃহযুদ্ধ বাজানোর জন্যে ওরা প্রতিদিন বলছেন। অতএব এই সকল বিষয় আমরা দেখেও এই এনসিপি কে দিয়ে যে কাজটা করানোর চেষ্টা করা হচ্ছে, সেটা হলো যে বিএনপি বা অন্যান্য কিছু দল হয়তোবা এখনই এই জুলাই সনদের কোনো এক্সিকিউটিভ, সরকারের এক্সিকিউটিভ অর্ডারে সেটা আইন বা কোনো কিছু হিসাবে প্রকাশ করার বিরোধী। তারা বলছে যে যখন নির্বাচন হবে, এবং তারা এটা শক্তভাবেই বলছে, সালাউদ্দিন বিএনপির গতকালকে, যে আমরা নির্বাচন আর পেছানো যাবে না, আমাদেরও লিমিট আছে আপনাকে সমর্থন করে যাওয়ার, এবং এই জুলাই সনদ আইন হবে কি হবে না সেটার জন্য গণভোট ইলেকশনের যেদিন হবে সেটাতে দেওয়া যায়, এবং ব্যালটে এতগুলো প্রশ্নের প্রয়োজন নেই, ছোট করে দিলেই হবে। ওই সকল মতানৈক্যের জন্য, যাতে করে ইউনুস, কারণ ইউনুস যখন বিপদে পড়ে তখন উনি পদত্যাগ করার কথা বলেন, এনসিপি তখন গিয়ে কান্নাকাটি করে।